হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 1 আমরা ডিসকাশন করছিলাম, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটা দিক। তো এই চ্যাপ্টারের আমাদের অলরেডি হয়ে গেছে, অনেকটাই আমরা কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ পেজ নম্বর আমাদের 28-এর এতটা পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ জনসাধারণের যে গুজবের প্রভাব, জনচেতনার যে গুজবের প্রভাব, সেটা আমরা ডিসকাশন করে নিয়েছি। এরপর থেকে বাকি যেটা আছে পুরোটা আজকে আমরা কমপ্লিট করব, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আগের পার্ট যেগুলো দিয়েছি সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নেবে। লাইন ভিত্তিক আলোচনাটা করছি আমি, একটুও স্কিপ না করে দেখবে। যে কোনো প্রশ্ন উত্তর এলে নিজেরাই বানিয়ে লিখতে পারবে। প্রতিটা পার্ট ধরে ধরে পড়াচ্ছি, আর ভেতর থেকে ওই পার্ট থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও আমি ডিসকাশন করে দিচ্ছি। তো পড়াটা যদি কেউ ভালো করে শোনো, যে কোনো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে। বই এক একটা আর প্রকাশকের এক এক রকম হয়, বাট কনসেপ্ট কিন্তু একটাই থাকে। তো যে কোনো যার বই হোক, কনসেপ্টটা একই থাকবে। যেমন তোমাদের সিম্পলি কথা আমি বলতে পারি, ধরো জ্যাকোবিন বিপ্লব যেটা দেখছো, সেটা তোমাদের এই বইতেও যা থাকবে অন্য বইতেও তাই থাকবে, সমস্ত বইতেই তাই থাকবে। তো কনসেপ্টটা একই থাকবে। যদি চ্যাপ্টার্সগুলোকে যেটা পড়াচ্ছি ভালো করে ফলো করো, অবশ্যই ভালো ফলো করতে পারবে। এছাড়া বাংলার সমস্ত আলোচনা করে দিয়েছি, প্রতিটা ভিডিওতেই বলছি, সেগুলো ভালো করে দেখে নিও। আর কথা বাড়াবো না, শুরু করা যাক। দেখো কি বলেছে। আমরা পড়েছিলাম জনচেতনার গুজবের প্রভাব, এটা আমরা পড়েছি। এবার আমরা পড়বো কি সাম্য, মৈত্রী আর স্বাধীনতা, এখান থেকে, অর্থাৎ ফরাসি বিপ্লবের আদর্শের বৃহত্তর প্রভাব। কি বলছে আমরা একটু দেখব। বলছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আদর্শ ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে বৃহত্তর প্রভাব ফেলেছিল। ফ্রান্সের প্রভাবে কি আছে বলছে, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় ছিল। চরম ক্ষমতাশালী রাজা রাজতন্ত্রের নামে স্বৈরাচারী কায়েম রাখে। ওকে, কিন্তু ফরাসি বিপ্লবের সুবাদে ফ্রান্সের মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষিত হয়। কোথায় গেল অধিকার ঘোষিত হয়, এটা কবে? 26শে আগস্ট 1789। এই ঘোষণার দ্বারা স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটানো হয়। সাধারণ ফরাসিবাসী অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি জানানো হয়। কিছু সময়ের জন্য রাজতন্ত্র প্রতিষ্ঠিতের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। বলা হয় ফ্রান্সের রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চিরবিদায় নিয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি, আচ্ছা আরেকটু পড়ে নিই, দেন আমি বোঝাচ্ছি। বলছে ত্রিস্তর বিশিষ্ট ফরাসি সমাজে প্রথম দ্বিতীয় শ্রেণী ছিল বিশেষ অধিকারভোগী, তারা তৃতীয় শ্রেণী ছিল অধিকারহীন। ওকে, এদের নিয়ে গঠিত ফরাসি সমাজের প্রকৃতি ছিল হচ্ছে সামন্ততান্ত্রিক। ওকে, ফরাসি বিপ্লবের পর সমস্ত ধরনের সামন্ত কর, সামন্তস্বত্ব বিলুপ্ত হয়। সামন্তদের বিশেষ অধিকার ও সামাজিক মর্যাদা লোপ পায়, ফলে সামন্ততন্ত্র বিলুপ্ত হয়। এই সুযোগে বেশ কিছু স্বাধীন বিত্তবান কৃষকের উত্থান ঘটে। অপরদিকে ভূমিদাসত্ব থেকে মুক্তি পেয়ে বহু ভূমিদাস স্বাধীন জীবিকা গ্রহণ করার সুযোগ পায়। ভূমিদাসরা বাধ্যতামূলক ভূমিকর বা বেগার খাটার প্রথা থেকে মুক্ত হয়। বিপ্লবের পূর্বে ফ্রান্সের জাতীয়তাবাদ বলতে রাজা ও রাজতন্ত্রের প্রতি আনুগত্য ও প্রদর্শনকে বোঝাতো, কিন্তু বিপ্লবের পর জাতীয়তাবাদের অর্থ বদলায়। ফরাসি বিপ্লব দেশ ও জাতির প্রতি আনুগত্য প্রদর্শনের শিক্ষা দেয়। ফরাসি বিপ্লবের কালে ফরাসি নেতারা সকলের সমান আইন ও রাজনৈতিক অধিকারের কথা বলেন। বিপ্লব চলাকালীন কি না রুক্স হিবার্ট বং ব্যাবিউফের মতো নেতারা সাধারণ মানুষের অধিকারের দাবি জানায়। তাদের উদ্যোগে পরবর্তীকালে সাম্যবাদী আদর্শের ভিত গড়ে ওঠে। ওকে, দেখো কি বলতে চাইছে। ফ্রান্সে আগে কি ছিল না, ফ্রান্সে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর বিশেষ অধিকার ভোগ ছিল, তৃতীয় শ্রেণীর অধিকারহীন শ্রেণী ছিল। আমরা জানি ফরাসি বিপ্লবের পূর্বে কি ছিল, ফ্রান্সে রাজতন্ত্রী শাসন ব্যবস্থা বজায় ছিল। সেখানে ক্ষমতাশালী রাজা রাজতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করতো, যথেষ্ট অত্যাচার তারা কিন্তু চালাতো, এটা আমরা জানি। এবার কি হয়েছিল না, তৃতীয় শ্রেণী যারা অধিকারহীন ছিল এদের নিয়ে গঠিত কি হয়েছিল না, ফরাসি সমাজের প্রকৃতি ছিল সামন্ততান্ত্রিক, আমরা বলতে পারি। ঠিক আছে, ভূমিদাসত্ব থেকে মুক্তি পেয়ে বহু ভূমিদাস কিন্তু স্বাধীন জীবিকা এই সময় সুযোগ পেয়েছিল, আমরা জানি। এবার জাতীয়তাবাদের অর্থটাই টোটাল এই সময়টা
বদলে গেছিল। আগে কি হতো না, ভূমিকর দিতে হতো, বেগার কাটার প্রথা ছিল, এই সব থেকে সাধারণ মানুষ মুক্তি পেয়েছিল। এবং জাতীয়তাবাদ বলতে আগে বোঝানো হতো রাজা আর রাজতন্ত্রের প্রতি তোমাদেরকে অনুগত্য থাকতেই হবে, ঠিক আছে। কিন্তু পরে এই জাতীয়তাবাদের যে অর্থ আছে সেটাই বদলে যায়। ফরাসি বিপ্লবে দেশ এবং জাতির প্রতি অনুগত্যের প্রদর্শন নির্ধারণ করা হয়, আমরা বলতে পারি এখানে, ঠিক আছে। দেখো আমরা জানি যে ফ্রান্সের যে কর ব্যবস্থা ছিল সেটা যথেষ্ট ত্রুটি সম্পূর্ণ কর ব্যবস্থা ছিল। সেখানে ফ্রান্সের কর আদায়ের ক্ষেত্রে কোনো ন্যায়সঙ্গত নীতি ছিল না। সেখানে অভিজাত যাজকরা ছিল ফ্রান্সের বেশিরভাগ জমির মালিক, আমরা এটা পড়েছি। তারা কর দিত বেশিটাই, তারা বেশি বলছি, তারা যথেষ্ট কম কম পরিমাণে কর দিত। তারা সরকারের আয়ের 4% কর দিত, আর মোট রাজস্বে তারা মানে মোটামুটি আমরা ধরতে পারি যে 96 অর্থাৎ 96% করই সাধারণ অর্থাৎ থার্ড স্টেটকে দিতে হতো। এবার ফরাসি বিপ্লবের আগে কি ছিল না, সম্প্রদায় অনেকগুলো ছিল না, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়, যেটা আমরা বলতে পারি, অর্থাৎ ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। তো ফার্স্ট স্টেটের মধ্যে যাজকরা ছিল, সেকেন্ড স্টেটের মধ্যে অভিজাতরা ছিল, থার্ড স্টেটের মধ্যে যারা সাধারণ পাবলিক আমরা বলতে পারি, সাধারণ মানুষ, মোট জনসংখ্যা 97%ই ছিল, যাদের মধ্যে অধ্যাপক, শ্রমিক, মজুর, তারপরে শিক্ষক, চাকুরিজীবী সবাই কিন্তু তাদের মধ্যে পড়তো এটা। এবার দেখো আমরা বেসিক্যালি বলতে পারি যে কর ব্যবস্থা যে ফ্রান্সে আদায় করা হতো সেটা বেশিরভাগই আমি প্রথমে বললাম যে থার্ড স্টেটকে দিতে হতো। সেই জন্য সেটা নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে কেন বাকিদের তারা কর দেবে না এটা। তো সেই জন্যই কিন্তু একটা প্রবলেমসের সৃষ্টি হয়েছিল ফ্রান্সের মধ্যে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে ইউরোপের প্রভাব। বলছে যে ফরাসি বিপ্লবের প্রভাবে প্রভাবিত হয়েছিল পোল্যান্ড, গ্রিক আর বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য, মৈত্রী, স্বাধীনতার পক্ষপাত দুষ্ট ভিয়েনা ব্যবস্থা ও মেটারনির ব্যবস্থার ভাঙন ঘটায়। এমনকি ফরাসি বিপ্লবের সুদূর প্রভাব পড়েছিল রাশিয়ার জারতন্ত্রের পতন ও লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লবের উপর। ফরাসি বিপ্লবে একাধিক ইউরোপীয় বিভিন্ন দেশের আইন এবং বিচার ব্যবস্থা, শিল্প, বাণিজ্য নীতি, শিক্ষানীতি, সংস্কৃতির রূপরেখা, কাঠামোর পরিবর্তে বিভিন্ন বিশেষ ভূমিকা নেয়। বলা যায় ইউরোপের আধুনিক যুগে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ধারণা এসেছিল ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের পর থেকে। ফরাসি বিপ্লবের প্রভাবে লন্ডন, ম্যানচেস্টার, নটিংহাম সহ কয়েকটি শহরে সাংবিধানিক সংস্কার সমিতি গঠিত হয়। টমাস হার্ডির নেতৃত্বে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত সংগঠন এবং শ্রমিকজীবী সংগঠন ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়। দেখো আমি এটা একটু বুঝিয়ে দিই তোমাদের, এটা একটু বাকি যেটুকু পড়বে। দেখো আমরা বুঝতে কি পারি না, ইউরোপ তথা বহির্বিশ্বে ফরাসি বিপ্লবের একটা কি না, ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শের একটা প্রভাব ফেলেছিল। কি প্রভাব ফেলেছিল, অনেক সময় প্রশ্নটা আসে কি প্রভাব ফেলেছিল আলোচনা করতে। কি প্রভাব ফেলেছিল না, আমরা জানি 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ফ্রান্সের যে একটা নর্মাল একটা বিষয় ছিল বা ঘরোয়া একটা বিষয় ছিল, সেটা ঠিকই, কিন্তু সেটা হলেও কিন্তু তার প্রভাব কেবল যে ফ্রান্সের ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ ছিল তা না, পরোক্ষভাবে বিপ্লবের দ্বারা ইউরোপ তথা সারা যে বিশ্ব আছে সেই বিশ্বে তার প্রভাব কিন্তু পড়েছিল। প্রকৃতপক্ষে এই বিপ্লবটা কি ছিল না, মানব জাতি তথা ইতিহাসের একটা পরিবর্তনের অগ্রদূত, বা পট পরিবর্তনের অগ্রদূত আমরা বলতে পারি। ফরাসি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে লন্ডন, ম্যানচেস্টার, লিডস প্রভৃতি শহরে প্রতিষ্ঠিত হয় কি, লন্ডন করেসপন্ডেন্ট সোসাইটি। ঠিক আছে, কি বললাম না, লন্ডন করেসপন্ডিং সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং ইংল্যান্ডের যে শ্রমজীবী সংগঠনগুলো সেটা ফরাসি বিপ্লবের আদর্শে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। এছাড়াও আরও কিছু হয়েছিল, যেমন আমরা বলতে পারি আয়ারল্যান্ড ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ডে যে আমরা বলতে পারি লর্ড এডওয়ার্ড বলে থাকি, ঠিক আছে। তো এডওয়ার্ড কি হয়েছিল, তার নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। ওকে, তো এইগুলো একটু নর্মালি আমরা জানবো এই জিনিসগুলো। এছাড়াও বলক্যান অঞ্চলেও হয়েছিল। বলক্যান অঞ্চলে যেমন যা বলতে পারি যে ঐতিহাসিক জে এ
আর ম্যাটিয়ট বলেছিল যে তার একটা বইতে, ওকে, গ্রন্থে বলেছিল, বইটার নাম ছিল হচ্ছে ইস্টার্ন কোয়েশ্চেন্স। তো বইতে বলেছিল যে ফরাসি বিপ্লবের আদর্শে বলকানো জাতীয়তাবাদী প্রখর হয়ে উঠেছিল। ওকে, ভারতবর্ষেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছিল। আমরা বলতে পারি যে ইউরোপীয় বিভিন্ন যে দেশ আছে, সেই দেশের যে ন্যায় ফরাসি বিপ্লবের আদর্শ, সেটা পশ্চিম ভারতে গোপাল হরি দেশমুখ, আর পূর্ব ভারতের ডিরোজিও রামমোহন, দক্ষিণ ভারতের বীরেশলিঙ্গম, নারায়ণ গুরু প্রভৃতি যে যারা ছিল, তাদের কি করেছিল না সংস্কার আন্দোলনে এবং ভারতের যে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম, তাদের কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল বলে আমরা জানতে পারি। ওকে, তো এত আমাদের না জানলেও হবে, আমাদের ইংল্যান্ডটুকু জানবো যে ফরাসি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে লন্ডন, ম্যানচেস্টার আর লিডস প্রভৃতি শহরে লন্ডন করেসপন্ডেন্সি সোসাইটি এবং ইংল্যান্ডের যে শ্রমজীবী সংগঠনগুলো, সেটা ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল কিন্তু। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, নতুন ফরাসি সংবিধান বলছে ফ্রান্সের রাজনৈতিক সংস্কার সাধনের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে ফলশ্রুতি হিসাবে ফরাসিবাসীদের জন্য এক নতুন সংবিধান রচনা করা হয়। বিপ্লবের শেষে নতুন সংবিধান রচনার জন্য সংবিধান সভা নামে একটি সমিতি গঠন করা হয়। কোথায় গেল, কবে করা হয়, 7ই জুলাই 1789। ওকে, এই সমিতির সদস্য সংখ্যা ছিল 30 জন। আচ্ছা, এর মধ্যে মুনিয়েভ, তারপরে বার্নেফ, আচ্ছা লাফায়েত, মিরাবো, আচ্ছা ট্যালির্যান্ড, আর আবেসিয়েস, তারপরে রোবোস্পিয়ার প্রমুখ যে নেতৃবৃন্দ এই সংবিধান রচনার কাজে কিন্তু যুক্ত ছিল। জাতীয় সভাকে সংবিধান সভায় রূপান্তরিত করা হয়। প্রায় 2 বছর ধরে সমিতি সংগঠন রচনার কাজে নিয়োজিত ছিল। সংবিধান সমিতি অধিকার ঘোষণার প্রস্তাব গ্রহণ করে এবং সংবিধানের ধারা এবং নির্বাচনী প্রথা নিয়ে কি হয় না চূড়ান্ত পর্যায়ে আলোচনা হয়। দেখো, মোট কথা আমরা এখান থেকে কি জানলাম না, ফ্রান্সের যে রাজনৈতিক সংস্কারের সাধনের উদ্দেশ্য, মানে রাজনৈতিক যে সংস্কার, সেটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগের ফলশ্রুতি হিসাবে কি হয়েছিল না, ফরাসিবাসীদের জন্য এক নতুন সংবিধান কিন্তু রচনা করা হয়েছিল। ঠিক আছে, এই নতুন সংবিধানের জন্য সংবিধান সভা নামে একটা সমিতি গঠন করা হয়েছিল। এই সমিতির সদস্য সংখ্যা ছিল 30 জন। তাদের মধ্যে কিছু যেমন মিরাবো ছিল, তাদের মধ্যে বার্নেপ ছিল, এরা ছিল। ঠিক আছে, তাদের মধ্যে ওর নামটা কি জানো, অ্যাবেসিয়াস ছিল, রোবোস্পিয়ার ছিল, এরা কিন্তু ছিল। ঠিক আছে, এবার প্রায় 2 বছর ধরে এই সমিতি সংবিধানের রচনার কাজে কিন্তু তারা নিয়োজিত ছিল। সংবিধান সমিতির অধিকার ঘোষণার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং সংবিধানের ধারা অনুযায়ী বা ধারা এবং নির্বাচন প্রথার কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আলোচনা কিন্তু করা হয়েছিল। আমরা অবশেষে বলতে পারি যে নতুন সংবিধানের প্রস্তাবনা ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং আমেরিকার যে স্বাধীনতার ঘোষণাপত্র, তার কিন্তু প্রভাব যথেষ্ট পরিমাণে ছিল। এটা কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব এবং আমেরিকার যে স্বাধীনতার যুদ্ধ, সেটার প্রভাবটা কি ছিল। দেখো, আমরা সিম্পলি বলতে পারি যে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং জন লক যে ছিল, জন লকের চিন্তাধারায় কিন্তু যথেষ্ট উদ্বুদ্ধ হয়ে মন্তেস্কু তার রাজনৈতিক যে গ্রন্থগুলো কিন্তু লেখেন। ওকে, এবার ভলতেয়ার ইংল্যান্ডের যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের আমরা বলতে পারি যথেষ্ট পরিমাণে তিনি প্রভাবিত হয়েছিলেন এবং প্রভাবিত হয়ে রাজতন্ত্রের ফরাসি যে রাজতন্ত্র, সেটার তিনি সমালোচনা করেছিলেন, যা ফরাসি জাতিকে কিন্তু বিপ্লবের প্রেরণা দিয়েছিল। ঠিক আছে, এবার আমেরিকায় কি হয়েছিল না, ফ্রান্সের ওপর আমেরিকার যে স্বাধীনতার যুদ্ধ, তার যুদ্ধের একটা প্রভাব ছিল গভীর। ওকে, ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকাবাসী একদম আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের মানে আমেরিকাবাসীর যে সাফল্যটা ছিল, সেটা ফরাসি বিপ্লবের পথকে যথেষ্ট উৎসাহিত করেছিল। ওকে, আমেরিকার থেকে প্রকাশিত বিভিন্ন প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক আদর্শ যে গ্রন্থ আমরা বলতে যে সংবলিত যে গ্রন্থ, সেটা ফ্রান্সে ক্রমশ প্রচলিত হতে থাকে। এমনকি যে ডুমা, ল্যাসে, অন্যান্য যে ফরাসি উপনিবেশিকদের পক্ষে কিন্তু লড়াইয়ের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা ফ্রান্সের বিপ্লবের যে পথ আছে, সেটাকে কিন্তু প্রশস্ত করে দিয়েছিল। এবার দেখো, এই যে ফরাসি বিপ্লবটা হয়েছিল,
সেটার ফলাফলটা নিয়ে আমি আলোচনা করব। ফলাফল একটা আছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। আগে একটু সামন্ততান্ত্রিক বিপ্লব একটু নিজেরা পড়ে নিই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, তো সেটা একটু ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একটা সামন্ততান্ত্রিক যে বিলোপ যেটা আছে সেটা নিয়ে একটু বলবো। যে আমরা বলতে পারি যে 1789 খ্রিস্টাব্দে সংবিধান সভায় এক প্রস্তাবের মাধ্যমে সামন্ত প্রথার যে বিলুপ্তি, সেই বিলুপ্তির কথা কিন্তু আমরা ঘোষণা হয়েছিল, ঠিক আছে, বলা হয়েছিল। এর ফলে কি হয়েছিল না, অভিজাতদের যে সামন্ত প্রথা সংক্রান্ত সুযোগ সুবিধা, সেটা কিন্তু আমরা বলতে পারি যে যথেষ্ট পরিমাণে লোপ পায়। ওকে, 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট নাগাদ সংবিধান সভায় কি না ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা করা হয়, যেমন আমরা নেক্সট পেজেও পাবো। ওকে, ঘোষণা করা হয় এখানে যে আমরা বলতে পারি যে ঘোষণা করা হয়, এতে বলা হয়েছে কি ছিল না, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার এবং সব মানুষেরই স্বাধীন, মানে সেই অধিকারটা আছে, সব মানুষেরই সমান অধিকার আছে এবং আইনের চোখে সবাই কিন্তু সমান। এবার কি হয়েছিল না, নতুন একটা সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধান সভায় ফ্রান্সের একটা নতুন সংবিধান যে রচনা হয়েছিল, এই সংবিধানে কি বলা ছিল না, রাজার ক্ষমতা হ্রাস করে আইনসভাকে কি করা হয়েছিল না, সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয়েছিল। এখানে রাজার যে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, সেটা কিন্তু চলে গিয়েছিল, গিয়ে একটা আইনসভায় সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয়েছিল। রাজার ক্ষমতা হ্রাস করে আইনসভাকেই কিন্তু সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয়েছিল। সামন্ত প্রভুদের যে বিচারালয়গুলো যেগুলো ছিল, সেই বিচারালয়গুলো তুলে দেওয়া হয়, তুলে দিয়ে বিচার বিভাগকে পুনর্গঠন করা হয় কিন্তু। আইন, তারপরে বিচার, শাসন বিভাগ, এগুলো পৃথক করে দেওয়া হয়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা এই সময় কিন্তু হয়েছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। মোট কথা আমরা এখান থেকে একটা ফলাফল তো পেলাম, যে ফরাসি বিপ্লব যে হয়েছিল তার একটা ফল তো হলো। ফলে কি হয়েছিল না, যে ফরাসি বিপ্লবের যে মূল আদর্শ ছিল সেটা কি ছিল না, সাম্য, মৈত্রী আর স্বাধীনতা। তো ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে কি হয়েছিল না, এক মানে ধীরে ধীরে এই যে আদর্শটা আছে সেটা পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের কাছে কিন্তু পৌঁছে যায়, এই সাম্য, মৈত্রী আর স্বাধীনতার কথা, ঠিক আছে? জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কিন্তু যথেষ্ট এই যে ওয়ার্ডসগুলো আছে প্রেরণা জুগিয়েছিল, যে প্রত্যেকের ফরাসি বিপ্লবের মূল উদ্দেশ্য বা মূল আদর্শই ছিল সাম্য, মৈত্রী আর স্বাধীনতা, যেটা সমস্ত জনসাধারণকে একটা প্রেরণা জুগিয়েছিল। ওকে, ফরাসি বিপ্লবের যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটেছিল, তা পৃথিবীর বিভিন্ন দেশে যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করেছিল। এই আদর্শে অনুপ্রেরণায় কি হয়েছিল না, জার্মানি, ইটালি প্রভৃতি দেশে জাতীয় রাষ্ট্রেরও কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এবার ফরাসি বিপ্লবে ফ্রান্সের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার তারপরে চিন্তা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বিকাশ ঘটেছিল, যথেষ্ট পরিমাণে পরিবর্তন হয়েছিল। ভলতেয়ার, মন্তেস্কু প্রভৃতি ফরাসি দার্শনিকরা কি করেছিল না, দার্শনিকরা যে একটা আমরা বলতে পারি যে প্রগতিশীল চিন্তায় কিন্তু তাদের যে প্রগতিশীল চিন্তাটা, সেটা সমস্ত বিশ্বের সামনে কিন্তু তুলে ধরেছিল। ওকে, ফরাসি বিপ্লবের ফলে গণতান্ত্রিক আদর্শেরও যথেষ্ট প্রসার ঘটেছিল। এই বিপ্লবের ফলে ফ্রান্সের যে স্বৈরাচারী রাজতন্ত্র যেটা ছিল আমরা বলতে পারি, সেটার কিন্তু অবসান ঘটে এবং গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, এই সব আদর্শগুলোই কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশের জনগণকে যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত করেছিল। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই বইয়ের যে প্রশ্ন উত্তরগুলো আছে নেক্সট এরপরে ভিডিওতে আমি দেবো। আর এই চ্যাপ্টারে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি বলে দিলাম তোমাদেরকে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। আমি এখন কিছু ছোট প্রশ্ন দিচ্ছি, এগুলো ভালো করে পড়বে আর পার্ট বাই পার্ট প্রশ্নগুলোকে একটু নিজেদের মতো করে বলার চেষ্টা করবে, তাহলে কিন্তু যে কোনো কনসেপ্ট পরীক্ষা এলে নিজেরাই করতে পারবে, কেননা এখন তোমাদের ক্লাস 9 কিন্তু। ওকে, তো যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কি বলছে দেখো, সবার প্রথমে বলছে সন্দেহের আইন কি? উত্তর আমরা লিখব, সন্দেহের আইন হলো এমন এক আইন যার দ্বারা বিপ্লবের বিরোধী বলে সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত এবং বিপ্লবী আদালতে এই সব বন্দীদের বিচার হতো। হলো। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি? ফরাসি বিপ্লবের আদর্শ হচ্ছে তিনটে: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ওকে,
নেক্সট প্রশ্ন, কবে রোবোস্পিয়ারের মৃত্যু হয়? উত্তর লিখব 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই রোবোস্পিয়ারের মৃত্যু হয়। নেক্সট হচ্ছে প্যাট্রিশিয়ান কারা? উত্তর লিখব ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিশিয়ান নাম